শেখ হাসিনা পতন এবং ভারতে পলায়নের পর ভারতের মিডিয়ার যে আচরণ, এই আচরণটা আমি সত্যিই বিশ্বাস করি, গভীরভাবে বিশ্বাস করি, বৈশ্বিক মিডিয়া স্টাডিজ যেসব জায়গায় আছে, জার্নালিজমের স্টাডি যেসব ডিপার্টমেন্ট আছে, প্রায় সব জায়গায় আছে, সেগুলো একটা গুরুত্বপূর্ণ স্টাডির বিষয় পরিণত হবে। মানে একটা রাষ্ট্রের মেইন স্ট্রিম, এখন মেইন স্ট্রিমকেও সো কল বলবো, মিডিয়া কিভাবে একেবারে সামাজিক মাধ্যমের মতো একেবারে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বেসড, একেবারে যা তা রকম পপুলিস্ট হয়ে যা তা প্রচার করে, প্রসার করে, আলোচনা করে, তার একটা উদাহরণ হয়ে থাকবে। এটা বাংলাদেশের পাশের একটা গণতান্ত্রিক দেশ। আমরা আগেও, অনেক আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, যেহেতু উদার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, সুতরাং পৃথিবীর যে কোনোখানে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার যখন পতন দেখি, সেটার ক্ষয় দেখি, সেটা আহত করে। সেটা হোক আমেরিকা, সেটা হোক ভারত, সেটা হোক ইটালি কিংবা হাঙ্গেরি, হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ। নির্বাচিত পপুলিস্টও না, মোদিরা আসলে পপুলিস্টের মানে যে লিস্ট বা হাইয়েস্ট যে সীমা আছে সেটা পার হয়ে তারা ডেমাগগে পরিণত হয়েছেন। এই ডেমাগগরা কি করছেন সেটার একটা চমৎকার প্রদর্শনী, কিন্তু এগুলো দেখতে ভালো লাগে না। আমরা চাই পৃথিবীতে বিভিন্ন জায়গায় উদার গণতান্ত্রিক ব্যবস্থা আরো গ্রো করুক, এবং ভারতের মতো দেশে আরো জরুরি, কারণ এটা ভারতের মানুষের স্বার্থের জন্য যেমন দরকার, এর সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছি। ভারতের এই ফ্যাসিস্ট রাজনীতি বিজেপির আমাদের এই অঞ্চলে মেজর ক্রাইসিস তৈরি করতে পারে, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। এই আলাপটা করছিলাম বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশ নিয়ে ভারতের 49 গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, রিউমার স্ক্যানারের একটা রিপোর্ট। এখানে প্রতিবেদনে বলা হয়েছে 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যম অন্তত 13টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। আমি একটু পড়ি কোন কোন গণমাধ্যমগুলো, আমি পড়ে রাখি, রেকর্ডটা থাকা দরকার। রিপাবলিক বাংলা, এরা সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে, ওর নামটা আমাদের নিশ্চয়ই জানা আছে, ওইদিকে যাচ্ছি না। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইফ মিন্ট, রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আজ তক, এনডিটিভি, এএনআই, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, ওপি ইন্ডিয়া, ফ্রি প্রেস জার্নাল, মিরর নাও, ইন্ডিয়া.com, দ্য টাইমস অফ ইন্ডিয়া, আরটি ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন, G24, দ্য প্রিন্ট, দ্য স্টেটসম্যান, উইয়ন, ওয়ান ইন্ডিয়া, সিএনএন নিউজ 18, দ্য ওয়ার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, এই মুহূর্তে মাতৃভূমি, নিউজ 9, ক্যালকাটা নিউজ, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, টাইমস নাও নিউজ, দ্য ওয়াল, নিউজ 24, পূবের কলাম, ট্রিবিউন ইন্ডিয়া, এএনআই ইন্ডিয়া ব্রডকাস্ট, বিজনেস স্ট্যান্ডার্ড, টিভি9, লোকমত টাইমস, পিটিএসসি নিউজ, নিউজ এক্স, দ্য টাটভা, স্বরাজ্য, নিউজ বাইটস, ভাইবস অব ইন্ডিয়া ও বর্তমান পত্রিকা। নামগুলো পড়লাম, একটু লম্বা হলে এই রেকর্ডটা থাকা দরকার। এখানে মানে আমাদের ইন্ডিয়ার মানে যাদেরকে আমরা মেইন স্ট্রিম বলে কল্পনা করব, প্রত্যেকে আছে, আপনারা খেয়াল করবেন। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা আছে, যে খবরগুলোর কথা বলা হয়েছে এর বাইরেও আছে, এগুলো ভেরিফাই করা গেছে। আর সবকিছু আসলে ভেরিফাই করা সহজ হয় না, এটা ভেরিফাই করা গেছে। কি কি ধরনের গুজব? তার পদত্যাগের নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজে মানববন্ধন, অন্তর্বর্তী ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, জঙ্গি সংগঠনের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ফ্রান্সে পালিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। এরকম চিন্ময় দাসকে নিয়েও নানান রকম ভুয়া খবর টবর আছে। এই হচ্ছে তাদের অবস্থা। আইনজীবীকে নিয়ে আমরা দেখেছি রিসেন্টলি তিনি আহত হয়ে গেছেন, এরকম নানান রকম খবরে ভরে আছে। আমরা একটা কথা বাংলাদেশ থেকে বলছি যে এগুলো এই পর্যায়ে চলে গেছে, কিন্তু ঝুঁকির জায়গাটা কিন্তু রয়ে গেল। আমি ভারতের বরং সাধারণ জনগণের মধ্যে যে মারাত্মক পোলারাইজেশন তৈরি হচ্ছে এইসব ভুয়া খবর দিয়ে, সেটার একটা রিবাউন্ড এফেক্ট আছে। কেন বলছি? যেমন ধরি আমরা অনেকগুলো মিডিয়া এই কাজটা করছে, 2-4টা করছে না, কিন্তু জনগণ যখন অ্যাজ এ হোল, মানে এটা এক অবিশ্বাস্য ব্যাপার, একটা কালেকটিভ হিস্টেরিয়ার মতো জনগণ এই সব খবরে কানেক্টেড হচ্ছে, রেজোনেট করছে, বিশ্বাস করছে, সেটা নিয়ে রিয়াকশন দেখাচ্ছে। ফলে যেটা ঝুঁকি তৈরি হয়, যে মিডিয়াগুলো তুলনামূলকভাবে একটু বেটার জার্নালিজম করতে চায়, একটু বেটার চলতে চায়, সেই মিডিয়াগুলোর জন্য এটা আসলে একটা বিরাট প্রবলেম তৈরি করবে, মারাত্মক প্রবলেম তৈরি করবে। কারণ সেও মিডিয়ার যে অ্যারেনা আছে তার মধ্যে টিকে থাকতে পারবে না। আমি আগেও বলেছি, একটু যোগ করতে চাই আবারও এখানে, সেটা হচ্ছে মিডিয়া তো একটা ব্যবসা, এই জিনিসটা মাথায় রাখতে হবে।
মিডিয়া মানে আমি জার্নালিজম, নিউজ মিডিয়ার কথা বলছি, সেটা পত্রিকা হোক, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক, এগুলো আসলে প্রত্যেকটা ব্যবসা। সে দিনের শেষে জনগণের কাছে পৌঁছতে চায়, সে যে খবরে কানেক্টেড হবে সেটাও সে মোটা দাগে দিতে চায়, কারণ এটার উপরে ডিপেন্ড করে তার বিভিন্ন আর্নিং। সে যদি প্রিন্টেড মিডিয়া হয় তার বিজ্ঞাপন আছে, তার পত্রিকা বিক্রি আছে, সে যদি ইলেকট্রনিক হয় সেখানেও বিজ্ঞাপন আছে, সেখানে আবার ভিউর প্রশ্ন আছে, কারণ এখন ইভেন প্রিন্টেড মিডিয়াগুলো তাদের ইউটিউব চ্যানেল তৈরি করেছে, সেগুলোরও তাদের এক ধরনের আর্নিং এবং বিজনেসের ব্যাপার আছে। ফলে এই বিজনেস যখন সংযুক্ত হয়েছে, কেউ যদি চায়, কেউ যদি মনে করে যে আমি একটু তুলনামূলকভাবে একটু বেটার জার্নালিজম করতে চাই, তার জন্য আসলে খুব কঠিন হয়ে যায়। এবং আরেকটা ঘটনা ওখানে ঘটে, সেটা হচ্ছে যখন চারদিকে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন দিয়ে ফ্লাডেড থাকে, তখন কেউ যদি মনে করে, কেউ যদি চায় একটু বেটার কোনো কিছু করবে, তার পক্ষে জেনুইন তথ্য পাওয়া কঠিন হয়ে যায়, এগুলো ভেরিফাই করাও কঠিন হয়ে যায়। সো ভারতের মিডিয়া অ্যাজ এ হোল যে জায়গায় পৌঁছে গেছে, যেভাবে অলমোস্ট কলাপস করেছে, যেমন সেটার সাইন আরও আগে থেকে আছে। জনাব মোদির অধীনে মিডিয়া কোন জায়গায় গেছে তার প্রমাণ হলো রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের, এটা একটা সংস্থা যারা বিভিন্ন দেশের মিডিয়ার স্বাধীনতা নিয়ে প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করে। 180টা দেশের ইন্ডেক্স করে তারা, এর মধ্যে বাংলাদেশ 165, ভারত 159, পাকিস্তান 152, ভারতের চাইতে এখনকার পাকিস্তান অন্তত ভালো অবস্থায় আছে। সো এইগুলো আছে। এছাড়াও আমরা দেখেছি পৃথিবীর কোন সব দেশে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট, তার মধ্যে ভারতের অবস্থান প্রথম। আর কি বলার বাকি আছে? সো সব কিছু মিলে ভারতের মিডিয়া যে জায়গায় পৌঁছে গেছে, এটা ভারতের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। ভারতের এখন পর্যন্ত গণতন্ত্রের চরম ক্ষয় আছে, মানবাধিকার লঙ্ঘন আছে, প্রেস ফ্রিডমের অভাব আছে। নির্বাচন ব্যবস্থাটা সোফার গত নির্বাচন পর্যন্ত দেখা গিয়েছিল মোটা দাগে ঠিক আছে, কিন্তু সেটাও কতদিন ঠিক থাকবে, আদৌ থাকবে কিনা, এই প্রশ্নগুলো আসলে এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে। এবং আমাদের উচিত হবে এই প্রার্থনা করা বা কামনা করা যে ভারতের মিডিয়াগুলো গণতান্ত্রিক হয়ে উঠুক। এবং সেটাও আবার যখন বলছি, একই সাথে মনে হয় বিজেপির মতো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল যতদিন ক্ষমতায় থাকবে তাদের জন্য খুব কঠিন হবে। কারণ আমরা এটা খেয়াল করছি যে তার যখন জনগণকে তারা এভাবে পোলারাইজ করে ফেলতে পারছে নানান ইস্যুতে, তখন অন্য দলগুলোর মধ্যে একটা ঝুঁকি তৈরি হয়ে যায়, তাকেও একই রকম রেটরিক, একই রকম ন্যারেটিভ মাঠে নিয়ে আসতে হবে, না হয় তার রাজনীতি করা কঠিন হয়ে যায়। কিছুদিন আগে মমতা ব্যানার্জির ক্ষেত্রে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, যিনি লিস্ট এটুকু বলেছিলেন কয়েকদিন আগে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, যদিও উনি কেন্দ্রের সাথে অ্যালাইন করছেন, কিন্তু শেষে তিনি আবার এখানে জাতিসংঘে সোলজার পাঠানোর কথা বলছেন। সো এসব আলামত আছে এবং আমি মনে করি মিডিয়ার পোলারাইজেশনের কারণেই এই পরিস্থিতি অনেক বেশি ঘটছে। এটারও চমৎকার রিফ্লেকশন এই রিপোর্টটায় আছে। এখন আমাদের একটু দেখা দরকার আছে সামনে কি হবে, এবং বিশেষ করে ভারতের জনগণ যারা আছেন তাদের কাছে যদি আমরা আমাদের দিক থেকে আমাদের দেশে অন্তত কি হচ্ছে না হচ্ছে সেটার জেনুইন তথ্য পৌঁছে দিতে পারে, ভারতীয়রা যদি তাদের জায়গা থেকে অ্যাটলিস্ট তাদের সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, তাহলে হয়তো আস্তে আস্তে তাদের এই মানে মারাত্মক মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের যে খেলা, বাণিজ্য, এটা বাণিজ্যে পরিণত হয়েছে, বিরাট বাণিজ্য, এগুলো হয়তো আস্তে আস্তে কিছুটা প্রতিরোধ করা যাবে।